মিঠু রায় চক্রবর্তীর লেখা গল্প স্বাধীনতা। সকাল থেকে একটা চেয়ার নিয়ে দোতলায় তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে বসে আছে মিনতি দেবী। সামনের ক্লাবের মাঠে স্থির দৃষ্টি নিবদ্ধ। সেখানে হাতে তেরাঙ্গা জাতীয় পতাকা নিয়ে সাদা জামা প্যান্ট জুতো মোজায় সেজে হাজির হয়েছে পাড়ার সব কচিকাঁচারা। পুরুষ মহিলারা সবাই সদল বলে সুসজ্জিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মুগ্ধ হয়ে পাড়ার পুরুষ মহিলা বাচ্চা সকলের দিকে তাকিয়ে থাকে মিনতি দেবী। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আনন্দপুরের নবজাগরণ সঙ্গে আজ সাজো সাজো রব। সকাল থেকেই তারস্বরে মাইকের দেশাত্মবোধক গান বাজছে। একটু পরেই পাড়ার বাচ্চা মহিলা যুবকদের নিয়ে এলাকায় প্রকাণ্ড শোভাযাত্রা বের হবে। তারপর আছে সারাদিনব্যাপী অনুষ্ঠান। এজন্য পাড়ার ক্লাবের পাশের মাঠে বড় করে প্যান্ডেল বাঁধা হয়েছে। দুপুরে সকলকে খিচুড়ি, চাটনি, মুরগির মাংস বোঁদে খাওয়ানো হবে। তারপর বিকেল থেকে মাঝরাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানের পরে রাত 9টা থেকে নামকরা এক বাংলা ব্যান্ডের গানের প্রোগ্রাম আছে। বেশ একটা আনন্দ, হইচই, পিকনিক ব্যাপার। দোতলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে মিনতি দেবী তার পুত্র সঞ্জয়, পুত্রবধূ ঝুমা হেসে হেসে পাড়ার বাকিদের সঙ্গে কথা বলছে। নাতনি সুচেতা ও নাতি অহনজিৎ বন্ধুদের ভিড়ে আনন্দে মশগুল। সকলের হাসি আনন্দ দেখে মিনতি দেবীর মুখে একটা মৃদু হাসি খেলে যায়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে নাতি নাতনির সঙ্গে মিশে যেতে, জাতীয় পতাকা হাতে নিয়ে এই শোভাযাত্রায় সামিল হতে। কিন্তু তার বাইরে যাওয়া বারণ আছে। সঞ্জয় বারবার করে তাকে বলে গেছে ফ্ল্যাট আগলে রাখতে। আর ঝুমা বলেছে আজ দুপুরে নিজের রান্নাটা নিজেই করে নিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাঁধুনি বেলার আজ ছুটি, তাই ছেলের কথা মতো ফ্ল্যাটেই আছে সে। ব্যালকনি থেকে একদৃষ্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখছে। জাতীয় পতাকা উত্তোলন করলেন অবনীবাবু, স্থানীয় আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারপর উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি বলেন, স্বাধীনতা বলতে বোঝায় নিজের ইচ্ছা মতো কাজ করার অবাধ বা অনিয়ন্ত্রিত ক্ষমতা। বিভিন্ন নামী বিদেশি রাষ্ট্রবিজ্ঞানীরা স্বাধীনতা বলতে সকল প্রকার বাধা নিষেধের অনুপস্থিতিকে বুঝিয়েছেন। স্বাধীনতা মানে খাঁচায় বন্ধ জীবন নয়, মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে নিজের যুক্তি, বুদ্ধি, চিন্তাধারাকে খোলা আকাশে উড়িয়ে দেওয়া। আরও অনেক গালভরা কথা, জ্বালাময়ী ভাষণ দেন অবনীবাবু। তবে বৃদ্ধা মিনতি দেবীর মাথায় কিছুই ঢোকে না। দু চোখ বন্ধ করে চেয়ারে মাথা রাখে সে, আর মনে মনে ভাবে, এটা যদি স্বাধীনতার প্রকৃত অর্থ হয়, তাহলে আমি তো সারা জীবন পরাধীনই রয়ে গেলাম। এ জন্মে আমার স্বাধীন হওয়া, স্বাধীনতা স্বাদ পাওয়া হলো না। আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস, আর আমার বয়স 62 বছর। স্বাধীন ভারতে জন্ম নেওয়া সত্ত্বেও স্বাধীনতা আমার কাছে অধরা রয়ে গেল। সারা জীবন আমি পরাধীনতার শিকলে বন্দী রয়ে গেলাম। নিজের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা কিছুই মিটল না। সংসার নামক জাঁতাকলে নিজের মনটা পেশা হয়ে গেল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে তার। মনটা নিজের বাল্যকালে স্কুল জীবনে ফিরে যায়। ছোটবেলায় গ্রামের পাঠশালায় পড়ার পর স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল মিনতি। কিন্তু তখন কত বিধিনিষেধ। ঠাকুরমা ননিবালা দেবী বলেছিলেন, মাইয়া মানুষের বেশি লেখাপড়া শিখতে নাই গো, এতে মাইয়ারা বেধবা হয়। তাই কৈশোরে পা রাখার পর থেকেই সাংসারিক কাজকর্মের শিক্ষা দেওয়া আরম্ভ করেছিল তার মা, কাকিমা, জেঠিরা। 12-13 বছর বয়স হতে না হতেই তাদের মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন বাড়ির পুরুষ অভিভাবকেরা। স্বাভাবিকভাবেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। জামা ছেড়ে শাড়ি পরতে আরম্ভ করে সে এবং তার দিদি বোনেরা। সেই থেকেই সে বাপের বাড়ির খাঁচায় বন্দি পাখি। খুব ইচ্ছে করত মিনতির শাড়ি পরে বেনি দুলিয়ে স্কুলে যাওয়ার, দাদাদের সঙ্গে পাল্লা দিয়ে সাইকেল চালিয়ে অজানা পথে হারিয়ে যাওয়ার। খুব ইচ্ছে করত অজানা অচেনা পৃথিবীটাকে দেখবার, জানবার। খুব শখ হতো নদী, পাহাড়, জঙ্গল, সবুজ মাঠঘাট ভরা প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে। কিন্তু বিধিবাম, বাংলাদেশের ঘরের বিবাহযোগ্যা মেয়ে সে, অন্তঃপুরচারিণী। বাবা ঠাকুরদা সবাই ব্যস্ত কন্যাদায় উদ্ধার করতে। জোর কদমে চলছে পাত্র দেখা। হঠাৎ একদিন তাদের গ্রামে এসেছিল কলকাতার এক বিখ্যাত যাত্রা কোম্পানি তাদের যাত্রাপালা নিয়ে।
গ্রাম বাংলার নিস্তরঙ্গ পল্লী জীবনে প্রবল আলোড়ন ফেলে দিয়েছিল সেই যাত্রাপালা। বাড়ির ছেলে পুরুষদের মুখে মুখে শুধু যাত্রাপালার নায়ক নায়িকাদের বিখ্যাত সংলাপগুলো ঘুরে ফিরে আসছে। এসবের আঁচ তাদের অন্তঃপুরেও পড়েছিল। মিনতির ঠাকুরমা ননিবালা দেবী প্রবীণা মানুষ, তিনি যাত্রাপালা দেখতে যাবেন। সঙ্গে সঙ্গে নাতনিরা আবদার করে বসে তারাও ঠাকুরমার সঙ্গে যাবে যাত্রা দেখতে। তাদের আবদার শুনে ভীষণ ধমকে উঠেছিল তার বড় জেঠুমণি। মা বুড়ো মানুষ, মা যাচ্ছে যাক, কিন্তু বাড়ির বউরা মেয়েরা কেউ যাত্রা শুনতে যাবে না। ওসব কেউ যায়? আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। সমস্ত মেয়েরা কেউ সারা রাত যাত্রার আসরে বসে থাকে না। জেঠুমণির কড়া ধমকের পর তারা মেয়েরা ঠাকুরমার কাছে খুব কেঁদেছিল। মনে আছে মিনতির। পান চিবোতে চিবোতে ঠাকুরমা বলেছিলেন, আমাদের মাইয়া মানুষের জীবনটা এইরকম রে নাতনি। মাইয়া মানুষ হলো পরের ঘরের আমানত। বাপের ঘরে কিছুদিন গচ্ছিত থাকে, একবার তো ওদের পাত্রস্থ করে দিই, তারপর আমাদের ছুটি। তখন স্বামীর ঘরে নিজের মতো সংসার সাজাস, যাত্রা সিনেমা দেখিস, নাটক নোভেল পড়িস, স্বামীর সঙ্গে বেড়াতে যাস। এখানে বাপ জ্যাঠাদের কথা মতো থাক বাছা। তোরাই তো আমাদের পরিবারের মান সম্মান বহন করে চলেছিস। নিজেদের শখ সাধ স্বামীর কাছে মেটাস। ঠাকুরমার কথা শুনে তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল মিনতি। বেয়ারা মন প্রশ্ন করেছিল, এটা কি তাহলে আমার নিজের ঘর নয় ঠাকুরমা? এখানে আমার শখ আহ্লাদ ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? আর শ্বশুরবাড়ি তো পরের বাড়ি, লোকের বাড়ি। ওখানে সবাই আমার কথা দাম দেবে কি? আমার স্বামী শুনবে আমার কথা? নাতনির প্রশ্নে চমকে গিয়েছিলেন বৃদ্ধা ননিবালা দেবী। জীবনের সার সত্য কথা ও রূঢ় বাস্তবতা আর বাচ্চা নাতনিদের সামনে আনতে প্রবৃত্তি হয় না বৃদ্ধার। হেসে প্রসঙ্গ পাল্টে দেন তিনি। শ্বশুর ঘর খুব ভালো লাগবে লো। দেখিস নাতনি, আমার রাঙ্গা টুকটুকে লাজ জামাই সবসময় তোকে আদর সোহাগ করবে। তখন দেখবি কত ভালো লাগে। তখন এই বুড়ির কথা মনেই পড়বে না আর। ধ্যাৎ, কি যে বলো না তুমি ঠাকুরমা, ভাল লাগে না। লজ্জায় লাল হয় মিনতি। বৃদ্ধা ননিবালা দেবী মুস্কি মুস্কি হাসেন। না, সেই যাত্রাপালা দেখা হয়নি মিনতির। উপরন্তু 1 বছরের মধ্যেই তার বাবা জেঠুমণি তার জন্য পাত্র ঠিক করে বিয়ের ব্যবস্থা করে দেন। মাত্র 14 বছর বয়সে নিজের জন্মস্থান, নিজের বাড়ি, নিজের পরিজন ছেড়ে দিয়ে সম্পূর্ণ অজানা অচেনা একজন পুরুষ মানুষের দেওয়া সিঁদুর মাথায় নিয়ে মিনতি পাড়ি দেয় তার নিজের ঘরের উদ্দেশ্যে। নিজের ঘর। নারীর আবার নিজের ঘর আছে নাকি? নারীর তো নিজের কোনো ঘর হয় না, শুধু তার স্থান পরিবর্তন হয়। তাই মিনতি বা মিনতির মতো প্রায় সব মেয়েরা একদিন বাবার বাড়ি ছেড়ে পাড়ি দেয় শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়িতে এসে পুরো ভয়ে জড়সড় হয়ে যায় সদ্য কিশোরী মিনতি। কি সুবিশাল বাড়ি, আর বাড়ি ভর্তি প্রচুর লোকজন। তার শ্বশুরমশাইয়ের 51বর্তী সংসার। জ্যাঠ শ্বশুর, খুশ শ্বশুর সবাই মিলে 5 ভাইয়ের পরিবার একত্রে সহাবস্থান। বাড়ির 2টো মহল, বাইরের মহল পুরুষদের, আর দিদি শাশুড়ি, জ্যাঠ শাশুড়ি, খুশ শাশুড়ি, ননদ ও যাদের সঙ্গে সে অন্তঃপুরের বাসিন্দা। এরা সকলে ব্যবসায়ী মানুষ। স্থানীয় বাজারে কাপড়ের বড় দোকান আছে। মিনতির স্বামী সুবিমল তার থেকে বয়সে 13 বছরের বড়। তাছাড়া একটু গম্ভীর প্রকৃতির। তাকে দেখলেই প্রথম প্রথম ভয়ে হাত পা আড়ষ্ট হয়ে যেত মিনতির। ধীরে ধীরে তার জড়তা ভাঙে। বয়সে বড় হলেও মানুষটার স্বভাব চরিত্র কথাবার্তা বেশ ভালো। মিনতির বেশ পছন্দ হয়ে যায় সুবিমলকে। ঠাকুরমার কথাগুলো, ইয়ার্কিগুলো খুব মনে পড়ে। কিন্তু স্বাধীনতা, নিজের শর্তে বাঁচা, ইচ্ছে মতো জীবন কাটানো করতে পেরেছিল কি মিনতি? না, পারেনি। বাপের বাড়ির খাঁচা থেকে এসে শ্বশুর বাড়ির খাঁচায় বন্দি হয়ে পড়েছিল সে। মহিলাদের জন্য এ বাড়ির নিয়মকানুন খুবই কঠিন। দিনের বেলায় কখনো স্বামীর সঙ্গে দেখা হতো না এ বাড়ির বউদের, ওই দুপুরে খেতে দেওয়ার সময় ছাড়া। ব্যবসার কাজ সেরে হিসাবপত্র বাবা জেঠুকে বুঝিয়ে দিয়ে সুবিমল ঘরে শুতে আসতো প্রায় মাঝরাতে। প্রথম প্রথম কিশোরী মিনতি তখন গভীর ঘুমে তলিয়ে গেছে। বিবাহিত জীবনের শুরুর দিনগুলো এভাবেই কেটেছে তার।
তারপর দাম্পত্য সম্পর্কের নিয়ম মেনে একে একে তার কোলে এসেছে বেলা, মালা, পারুল, শিমুল, ৪ কন্যা। মিনতি তখন ঘোরতর সংসারী, চারজন কন্যা সন্তানের মা। চেহারায় বয়সের ছাপ পড়েছে। একান্নবর্তী সংসারের কাজের চাপ, দায়িত্বের চাপ পড়েছে প্রচণ্ড। আর এর ফলে নিজের মনের সুপ্ত ইচ্ছাগুলো ধীরে ধীরে মরে গেছে। স্বামী সন্তানদের নিয়ে নিজের মতো সংসার সাজানোর স্বপ্ন অধরা রয়ে গেছে। শাশুড়ি শ্বশুরের বাঁধা ধরা নিয়মের মধ্যে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। স্বামীর সঙ্গে একা একা বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত হয়ে ওঠেনি তার। যখনই কোথাও যাওয়া হয়েছে এ বাড়ির সব মহিলাদের সঙ্গে একসঙ্গে দল বেঁধে। এই পড়ন্ত বয়সে এসে মনে পড়ে প্রথমবার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। সে কি আনন্দ, সে কি উত্তেজনা! কলকাতা যাওয়া বলে কথা। সেই প্রথম ট্রেনে চাপার অভিজ্ঞতা হয় মিনতির। বেলা, মালা, 2 কন্যা তখন কোলে চলে এসেছে। এক হাত ঘোমটা সামলে কোলে মালাকে নিয়ে শাশুড়ির পিছু পিছু মন্দিরে পুজো দেয় সে। তারপর গঙ্গা স্নান সেরে 1.5 দিন পরে বাড়ি ফেরা। খুব আনন্দ পেয়েছিল মিনতি। এটাই তার প্রথম বাড়ির বাইরে বেড়াতে যাওয়া। অবশ্য শুধু তার নয়, তার শাশুড়ি, খুড়শাশুড়ি এদেরও প্রথম বাইরে বেরোনো। প্রচণ্ড আনন্দ হলো। বুকে একটা চোরা কষ্ট সে আজও বয়ে বেড়ায়। কারণ স্বামী সুবিমল তাদের সঙ্গে যেতে পারেনি। শ্বশুরের বড় পুত্র হিসেবে ব্যবসার গুরুদায়িত্ব তখন তার কাঁধে। তার সময় কোথায়! অগত্যা মেজ ও ছোট 2 দেওরের তত্ত্বাবধানে যেতে হয়েছিল তাদের। সংসারে 4 সন্তানকে নিয়ে তখন তার হিমশিম অবস্থা। তারপর শাশুড়ি ও শ্বশুরমশাই বৃদ্ধ হয়েছেন। শাশুড়ির চাহিদা মতো 4 কন্যার কোলে জন্ম নেয় তার পুত্র সঞ্জয়। সংসারে পরিপূর্ণতা আসে। স্বামী সদা ব্যস্ত নিজের কাজে, আর সে ডুবে সংসারে। পরে পরে তাদের একান্নবর্তী সংসারেও ভাঙন এসেছে। খুড়শ্বশুর, জ্যাঠ শ্বশুর ব্যবসা বাড়ির ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে গেছেন। আর এই সংসারের বড় বউ হিসেবে তার মাথায় এসে পড়েছে দায়িত্বের পাহাড়। একে একে 2 ননদের বিয়ে দিয়ে তাদের সংসার করে দিয়েছে। দেওরদের বিয়ে দিয়ে নতুন বউদের সাদরে বরণ করে নিয়েছে। আর তার নিজের মেয়েরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বড় হয়েছে। শাশুড়ির মৃত্যুর পরে সংসারে গৃহিণীর পদ পাকা হয়েছে তার। বটবৃক্ষের মতো সংসারে সে আপন আধিপত্যের শিকড় বিস্তার করেছে। শ্বশুরের ভরসার আশ্রয়স্থল হলো বড় বৌমা। দেওর ননদদের কর্তব্যনিষ্ঠ বড় বৌদি সে। আর স্বামী সুবিমলের বড় ভরসার জায়গা বড় বউ। এ বাড়িতে মিনতি নামটার অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। এখানে তার পরিচয় বড় বউ, বড় বৌমা, বড় বৌদি অথবা বড় মা। এভাবে জীবন থেকে একটা একটা দিন হাতের বাইরে চলে গেছে তার। যৌবন পেরিয়ে পৌরত্বের আঙিনায় পৌঁছে গেছে মিনতি। চুলে দেখা দিয়েছে রূপোলি রেখা। মুখের চামড়ায় চলে এসেছে কুঞ্চন। এখন আর নিজের কথা ভাবতে সময় হয় না তার। আসলে ভোর থেকে মাঝরাত পর্যন্ত নিজেকে নিয়ে ভাবনা চিন্তার সময় কই। মাথার উপর 4 মেয়ে। যদিও নিজের জীবনের মতো মেয়েদের জীবনকে বিধি নিষেধের বেড়া জালে বেঁধে দেয়নি তারা স্বামী স্ত্রী। মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে তাদেরকে যতটা পারা যায় পড়াশোনা শিখিয়েছে। বাড়িতে গানের মাস্টারমশাই রেখে গান শিখিয়েছে তাদের। বর্তমান সমাজের উপযুক্ত করে তাদের তৈরি করেছে। তবুও মধ্যবিত্ত সংসারের গৃহিণী সে। মেয়েদের বিয়ের চিন্তা একেবারে মাথা থেকে তাড়ায়নি। সংসারের হাজার খরচ বাঁচিয়ে স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে 4 মেয়ের বিয়ের জন্য একটু একটু করে গয়না গড়িয়ে রেখেছে মিনতি। টাকা পয়সা সঞ্চয় করে রেখেছে। ছেলে সঞ্জয়ের পড়াশোনায় বুদ্ধি বেশ ভালো। তাকে ছোট দেওরের কাছে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। ছেলেকে উচ্চশিক্ষিত করা, মনের মতো মানুষ করা একমাত্র উদ্দেশ্য তার। ওদিকে স্বামী সুবিমলের শরীরে হাজারটা রোগ বাসা বেঁধেছে। ব্যবসার অবস্থার আগের মতো নেই। 2 দেওর বাইরে চাকরি করে। তারা তাদের আলাদা আলাদা সংসার পেতেছে। তাই শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তি ও পারিবারিক সমস্ত দায় দায়িত্ব মিনতির মাথার উপর পড়েছে। এই অবস্থার মধ্যে প্রথম 3 কন্যার বিবাহ দেয় তারা। মেয়েদের নিজেদের সংসারে গচ্ছিত করে কিছুটা স্বস্তির পরিতৃপ্তির শ্বাস নেয় মিনতি। ছোট মেয়ে শিমুল তখন কলেজে পড়ছে। সঞ্জয় সবেমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। এই সময় ঘটে হঠাৎ ছন্দপতন। বিনা নোটিশে একদম আচমকা মারা যায় সুবিমল। সকালে দোকানে গিয়েছিল সে। আচমকা হার্ট অ্যাটাকে সব শেষ। ন্যূনতম চিকিৎসার সুযোগটুকুও দেয়নি।
দীর্ঘদিনের সঙ্গী মানুষটির অকাল প্রয়াণে একদম একা হয়ে পড়ে মিনতি। স্বামীর পারলৌকিক কাজের পর একদিন পড়ন্ত বিকেলে ছাদে উঠে দাঁড়ায়। দূরের দিগন্ত রেখার দিকে তাকিয়ে থাকে। মনে হয় নীল আকাশটা দূরের সবুজ গাছের মাথায় স্নেহের চুম্বন করছে। পশ্চিম আকাশ অস্তগামী সূর্যের লালিমা মাখা। দূরে সবুজের সমারোহ। এক ঝাঁক সাদা বক পাখা মেলে উড়ে যাচ্ছে। ক্লান্ত চোখে প্রকৃতির অপরূপ শোভা দেখে মিনতি। মনটা খাঁ করে। শূন্যতায় বুকের ভেতরটা ভরে ওঠে। জীবনের চাওয়া পাওয়ার হিসেব নিয়ে বসে। স্বামী মানুষটার অন্তরঙ্গ সান্নিধ্য কখনো সেভাবে পায়নি সে। ঠাকুরমার কথাগুলো ভীষণ মনে পড়ে। না হলো স্বামীর সাথে কোথাও একান্তে ঘুরতে যাওয়া, না হলো স্বামীর সঙ্গে একান্তে একটা সিনেমা দেখতে যাওয়া বা যাত্রাপালা দেখতে যাওয়া। নিদেন পক্ষে বাড়ির ছাদে কিছু সময় এভাবে পরস্পর দাঁড়িয়ে প্রকৃতির রূপে ডুবে যাওয়ার সুযোগও হয়নি কখনো। শুধু হয়েছে দুজনের একটা সুদীর্ঘ দাম্পত্য জীবন পালন আর সন্তান প্রতিপালন। আজ সেই সাথী মানুষটাই নেই। দু চোখ জলে ভরে আসে মিনতির। কত কথা যেন বলার ছিল, কত কিছু যেন করার ছিল, কোথাও যেন যাওয়ার ছিল, কিন্তু কিছুই হলো না। সব বাকি পড়ে রইল। স্বার্থপর মানুষটা তাকে একা রেখে ফাঁকি দিল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। চোখের জল মুছে সিঁড়ি দিয়ে নিচে নিজের সংসার সমুদ্রে নেমে আসে মিনতি। স্বামীর মৃত্যুর পর ছোট মেয়েকে নিয়ে একা গ্রামের বাড়িতে থাকা, ব্যবসা সামলানো পুরো দিশেহারা লাগে মিনতির। বৌদির অসহায় অবস্থায় এগিয়ে আসে তার দুই দেওর। গ্রামের জমি জায়গা ও শাড়ির দোকানটা বিক্রি করে দিয়ে কলকাতায় নিজের ফ্ল্যাটের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে বড় বৌদি মিনতি ও শিমুলকে কলকাতায় নিয়ে আসে তার ছোট দেওর। তখন সংসারে কাঁচা টাকা পয়সার একটু টানাটানি চলে এসেছে। সঞ্জয় তখনও পড়ছে। অভিভাবকদের মতো পাশে এসে দাঁড়ায় তার দুই দেওর। সব দিক দিয়ে বড় দাদার পরিবারকে সাহায্য করে তারা। কলকাতা থেকে শিমুলের বিয়ে দেয় তার দুই কাকা। তারপর আবার সুখের মুখ দেখে মিনতি। ছেলে সঞ্জয় বড় কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। ততদিনে মিনতির জীবনে প্রাক বার্ধক্যের উঁকিঝুঁকি শুরু হয়ে গেছে। এক শুভ দিনে সংসারে আসে পুত্রবধূ ঝুমা। সংসার এগিয়ে চলে নিজের নিয়মে। মিনতি ভেবেছিল শেষ জীবনটা একটু অন্যভাবে কাটাবে। নিজের সব ইচ্ছেগুলো অল্প হলেও মেটাবে। বাবার কাছে যা করতে পারেনি, স্বামীর সঙ্গে যা দেখা হয়ে ওঠেনি, সেই সব টুকরো টুকরো ইচ্ছেগুলো ছেলে সঞ্জয়ের হাত ধরে মেটাবে। যতই হোক তার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, চাকরি বাকরি পেয়েছে। তাছাড়া মাকে যথেষ্ট সম্মান করে ও ভালোবাসে। তাই নিজের অনেক দিনে চেপে রাখা ইচ্ছেটা বলেই ফেলে পুত্রকে, বাবু, আমাকে একবার পুরী নিয়ে যাবি বাবা? আমি জীবনে কখনো সমুদ্র দেখিনি। শিমুলের কাছে শুনেছি পুরীর সমুদ্র কি সুবিশাল আর কি বড় বড় ঢেউ। সমুদ্রে সূর্যোদয় ও সূর্যাস্ত নাকি খুবই মনোমুগ্ধকর। আমি দেখতে যাব বাবু, নিয়ে যাবি আমাকে? সঞ্জয় তখন চরম ব্যস্ত। অফিসে বের হবে। কোনো রকমে গিলে গিলে সকালে জলখাবার খাচ্ছে। মায়ের কথাটা শুনে অন্যমনস্কভাবে বলেছিল, পরে নিয়ে যাব মা, এখন আর ছুটি পাবো না। এই তো বিয়ে, হানিমুন সব মিলিয়ে 15 দিনে ছুটি নিয়েছিলাম। সবে আমি আর ঝুমা অফিসে জয়েন করেছি। পরে ছুটি দেখে তোমাকে পুরী নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, তোদের সময় হলে নিয়ে যাস। রাত্রে ঝুমা সঞ্জয়কে বলে, তোমার মাটা যেন কেমন, বুড়ো মানুষ। যদি পুরীতে জগন্নাথ দর্শনের কথা বলতো তাও আমি মানতাম। তা না, শুধু পুরীর সমুদ্র দেখব বলে বায়না। জানো তো, আমাকেও খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছিল তোমার মা, সিমলা কেমন, ওখানে কত বরফ পড়ে, পাহাড়ে কেমন করে সূর্যোদয় সূর্যাস্ত হয়, পাহাড়ের চূড়াগুলো দেখতে কেমন, ওখানকার মানুষজন কেমন দেখতে। উফ, বকে বকে আমার মাথা খারাপের জোগাড়। যাই বলো, তোমার মায়ের শখ মন্দ নয়, বেড়াতে যাবে, এই বুড়ো বয়সে পাহাড় সমুদ্র নদী দেখবে। এ সময় ভগবানের নাম গান নিয়ে বাকি জীবনটা কাটানোর সময়, তা না। আরও কিছু বলতো ঝুমা, তার আগে সঞ্জয় বিরক্ত সহকারে বলে, আহ ঝুমা, কি হচ্ছে? মা কখনো বাড়ির বাইরে যায়নি, তাই বাইরে যাওয়ার কথা বলেছে। আমার মাকে আর কখনো এভাবে বলবে না তুমি, ঠিক আছে? সেদিনের মতো কথাবার্তা থেমে গিয়েছিল।
কিন্তু অভাগা মিনতির পুরী যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের 1 বছরের মাথায় ঝুমা সন্তান সম্ভবা হয়ে পড়ে। শারীরিক সমস্যার জন্য ডাক্তারবাবু পুরো বিশ্রামের পরামর্শ দেন। মিনতি উঠে পড়ে লাগে বৌমার সেবা যত্নে। নিজের বংশধর আসার প্রতীক্ষায় খুশিতে ঝলমল হয়ে ওঠে সে। নাতনি সুচেতার জন্ম হয়। সে জড়িয়ে পড়ে নতুন মায়ায়। মাতৃত্বজনিত ছুটি কাটিয়ে ঝুমা অফিসে যোগ দেয়। আর ননির পুতলি নাতনিকে সে বুকে জড়িয়ে নেয়। সঞ্জয় ঝুমা খুবই নিশ্চিন্ত। এবার মিনতি ছেলের সংসার সাজাতে মন দেয়। ছোট্ট নাতনিকে নিয়ে দিন মাস বছর পেরিয়ে যায়। মায়ের হাতে পরম নির্ভরতায় মেয়েকে ছেড়ে দিয়ে ঝুমা সঞ্জয় নিজেদের কাজে অফিসে বন্ধুবান্ধবদের নিয়ে ব্যস্ত থাকে। নিয়ম করে বছরে 2 বার তারা বেড়াতে যায় বন্ধুবান্ধবদের সঙ্গে দল বেঁধে। মাকে তখন কোনো দিদির বাড়িতে রেখে দিয়ে যায়। নিজেদের আনন্দের ফাঁকে সঞ্জয় ভুলে যায় মায়ের ছোট্ট আশা, ছোট্ট চাওয়ার কথাটা। পুরীর সমুদ্র দেখাবি বাবু? অভিমানী মিনতিও ছেলেকে মনে করিয়ে দেয়নি তার অঙ্গীকার। হ্যাঁ মা, ছুটি পেলেই তোমাকে নিয়ে যাব। কিন্তু সঞ্জয় এখনও ছুটি পায়নি। অভিমানী মিনতি সঞ্জয়ের ছুটির প্রত্যাশা না করে নিজের ছুটির প্রত্যাশায় ভগবানের কাছে ধর্ণা দেয়। হে রাধা মাধব, সংসারে অনেক করলাম, অনেক কিছু দেখলাম, আর কিছু দেখার নেই। এবার আমাকে তোমার শ্রীচরণে আশ্রয় দাও প্রভু। নাতনির কোলে নাতি এসেছে মিনতির ঘরে। সংসার পরিপূর্ণতায় ভরে গেছে। ছেলে বৌমা এখন ভীষণ ব্যস্ত। আর পাল্লা দিয়ে ব্যস্ত মিনতি। সঞ্জয় অবশ্য ছেলেকে দেখার জন্য একজন সর্বক্ষণের আয়া রেখেছে। কিন্তু সে কিছুতেই নাতিকে কাজের লোকের হাতে ছাড়েনি। এক অদ্ভুত মায়া। আসলের থেকে সুদের প্রতি এক অমোঘ আকর্ষণ। আমার নাতি, আমার বংশতিলক, আমার ছোট্ট বাবু, আমার বাবুর রক্ত। এখন বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছে সে। পৌঁছে গেছে নিজের কিশোরী বেলায়। সমস্ত সময় কেটে যায় নাতি অহনের পিছনে দৌড়তে দৌড়তে। নাতিটা হয়েছে তার ভীষণ দুষ্টু। কচি কচি হাতে গলা জড়িয়ে আধো আধো গলায় যখন বলে, থামো ও থামো, তোমাকে ভালোবাসি, মনটা পরিপূর্ণতায় ভরে ওঠে। 2 চোখ দিয়ে সুখের অশ্রু, পরিতৃপ্তির অশ্রু ঝরে পড়ে। আর সাংসারিক জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার নাতি নাতনি। ধীরে ধীরে নাতি নাতনিও বড় হয়ে যায়। পড়াশোনার ইঁদুর দৌড়ে সামিল হয় তারা। একাকিত্ব এসে ভর করে বৃদ্ধা মিনতিকে। এখন তো শরীর অশক্ত হয়ে গেছে। একটু বেশি হাঁটাচলা করলে পায়ের কোমরের যন্ত্রণা হয়। সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারে না। ফ্ল্যাটের এই দক্ষিণের ব্যালকনিটা তার নিজস্ব পৃথিবী। এখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখে মন ভালো রাখার চেষ্টা করে সে। নিজের মেয়েদের বৌমার স্বাধীনতা দেখে, মুক্ত পদক্ষেপে তাদের বিচরণ দেখে, ইচ্ছে মতো পোশাক পরা দেখে ভীষণ খুশি হয় মিনতি। ছোট মেয়ে শিমুল একটা স্কুলে পড়ায়। বৌমা ঝুমা তার ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করে, সংসারে সাহায্য করে। খুব ভালো লাগে তার। মনে মনে আশীর্বাদ করে, তোমরা আরও এগিয়ে যাও মা। আমার মতো সারা জীবন সংসারের খাঁচায় বন্দি হয়ে থেকো না। নিজেদের ইচ্ছেগুলো হাওয়ায় উড়িয়ে দাও। জীবনে আরও সফল হও। আরাম কেদারায় শুয়ে শুয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ পুরুষদের কথা ভাবে মিনতি। তারা বাবা, স্বামী বা পুত্র। এরা কেউ খারাপ মানুষ নয়। এরা সবাই স্বভাবে, চরিত্রে, আচারে, ব্যবহারে ভীষণ ভালো। প্রকৃত অর্থে পুরুষ। তবে এদের ব্যর্থতা, এরা একজন নারীর মূল্যায়নে ব্যর্থ। তাকে শুধু নারী হিসেবে না ভেবে একজন মানুষ হিসেবে ভাবতে ব্যর্থ। নারীদেরও যে মন আছে, কিছু মানসিক চাহিদা আছে, সেগুলোকে গুরুত্ব দিতে ব্যর্থ। আর তার মতো মেয়েরা ব্যর্থ সমাজে চালু নিয়মের বিরোধিতা করতে, প্রতিবাদ করতে, অথবা নিজের অধিকারের দাবিতে সোচ্চার হতে। সেজন্য মিনতির মতো অসংখ্য মেয়ে নিজেদের ইচ্ছা, খুশি, শখ, চাহিদা সব চেপে রেখে শৈশবে পিতার সংসার, যৌবনে স্বামীর সংসার এবং বার্ধক্যে পুত্রের সংসার সাজিয়ে চলে। সন্ধেতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। নাতনি সুচেতা নাচ করবে। তাই সুচেতা এবং তার সমবয়সী 5টা মেয়ে তাদের ফ্ল্যাটে সাজগোজ করছে। শাড়ি পরে সেজেগুজে ঠাম্মুর কাছে আসে সুচেতা। দেখো তো ঠাম্মু, আমাকে কেমন লাগছে? নাতনির দিকে মুগ্ধ চোখে তাকায় মিনতি। হেসে বলে, নাচ জামাই খুঁজবো নাকি সোনাই? ওহ ঠাম্মু, তুমি সেই ব্যাকডেটেডেই রয়ে গেলে, মডার্ন আর হতে পারলে না। আজকাল পড়াশোনা শেষ করে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করে না মেয়েরা। আগে চাকরি চাই, বুঝলে?
মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা ভীষণ জরুরি। সারা জীবন অন্তঃপুরে বন্দি হয়েই রইলে তো ডার্লিং। আমার দাদু ভাইয়ের ঘাড়ে চেপে নিশ্চিন্তে সারা জীবনটা পার করে দিলে। কিন্তু এখন এসব চলে না। এখন নারী পুরুষ সমান সমান, কেউ কারোর উপর বোঝা নয়, বুঝলে ডার্লিং? নাচ জামাইয়ের চিন্তা ছেড়ে এখন এখানে এসো, দুজনে একটা সেলফি তুলে নিই। একদম ঠিক বলেছিস ভাই। এরপর নিজের আশীর্বাদের হাতটা নাতনির মাথায় রেখে মিনতি বলে, তাই হোক সোনাই, আশীর্বাদ করি। তুমি অনেক বড় মানুষ হও। তোমার জীবন আমার মতো না হয়ে পরিপূর্ণতায় ভরে উঠুক। যে স্বাধীনতা আমার অধরা রয়ে গেছে তা যেন তুমি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারো ভাই। সোনাইয়ের দীপ্ত পদক্ষেপে হেঁটে যাওয়া দেখতে দেখতে খুশিতে চোখ বোজে মিনতি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।